হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর আমি আপনাদের সাথে আছি ইমরান এইচ খান। আমি শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমি আপনাদেরকে রেগুলার এপিসোডগুলো পড়ে শোনাতে পারছি না। সত্যি বলতে আমি আমার প্রফেশনাল লাইফে অনেক বেশি ব্যস্ততম সময় পার করছি এই মুহূর্তে, যার জন্য আপনাদেরকে ঘটনাগুলো পড়ে শোনাতে পারছি না। আর এর জন্যই মূলত আরিফ ভাই আপনাদেরকে রেগুলার এপিসোডগুলো পড়ে শোনানোর চেষ্টা করছেন, এবং অনেক ভালোভাবেই আরিফ ভাই এই বিষয়গুলোকে মেনটেন করছেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে, তার বাস্তব প্রমাণ কিন্তু আমি নিজেই, তাই না? আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অন্তত আগের থেকে এখন যেমন বেটার করতে পারি, ঠিক তেমনি আমারও বর্তমানে যেহেতু আরিফ ভাই এই চ্যানেলটাকে মেনটেন করছেন, তাহলে আরিফ ভাইকে যদি আপনারা সমপরিমাণ ভালোবাসা দেন, সাপোর্ট করেন, তাহলে আরিফ ভাইও কিন্তু পারবে আমার থেকেও বেটার কিছু করতে, তাই না? তো আশা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার জন্য যেমন ছিল আরিফ ভাইয়ের জন্য ঠিক তেমনই থাকবে, বরং আমার থেকে আরও বেশি সাপোর্ট এবং ভালোবাসা আরিফ ভাই কিন্তু ডিজার্ভ করে। আশা করি খুব তাড়াতাড়ি আমার এই ব্যস্ততম সময় শেষ হয়ে যাবে এবং আবারও আমি আপনাদের মাঝে রেগুলার এপিসোডগুলো উপহার দিতে পারবো। আজকে মূলত ফ্রি থাকার কারণে আমি চেষ্টা করলাম ঘটনাটি রেকর্ড করার জন্য। হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন রাসেল রাজ ভাইয়ের অসাধারণ আরও একটি ঘটনা। সত্যি বলতে খুব দুর্দান্ত লেভেলের আরও একটি জিনের উদ্ভব ঘটিয়েছেন রাসেল রাজ ভাই। হ্যাঁ, আজকে আপনারা শুনতে চলেছেন রাসেল রাজ ভাইয়ের লেখা রুস্তম জিনের দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনারা অনেক অনেক বেশি এনজয় করবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে, এবং এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি চান আমাদের সাথে কানেক্টেড থাকতে, আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেই আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটাতে অ্যাড হতে পারেন, এবং আমি সহ আমাদের সকল স্টোরি টেলার, আমাদের সকল অ্যাডমিন সবার সাথেই কিন্তু কথা বলতে পারেন, তাদের সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো অনেক কথাই বলে ফেললাম, এবার আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব রাসেল রাজ ভাইয়ের লেখা রুস্তম জিনের দুর্দান্ত সেই ঘটনায়। ঘটনাটি ঠিক যেইভাবে আমাকে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলায় কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। আজ আপনারা নতুন একটা জিনের সাথে পরিচিত হতে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন আজ আপনাদের সাথে কোন জিনের ঘটনা বলতে যাচ্ছি। হ্যাঁ, সেটা হলো রুস্তম জিন। বিশ্বাস করেন, রুস্তম জিনের এই ঘটনাটা আমার নিজের কাছে এতটা ভয়ঙ্কর এবং ভালো লেগেছে, সেটা বলার মতো না। আমি জানি না এই ঘটনাটা কতটা গুছিয়ে লিখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি আমার সবটা দিয়ে গুছিয়ে লেখার জন্য। আশা করা যায় এই ঘটনাটা আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে।
তারপরেও বলবো, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। অনেক কথাই বলে ফেলেছি, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ঘটনায়। তাহলে চলেন শুনে আসি আজকের ঘটনাটি। ঘটনার বোঝার জন্য আমি কিছু কথা বলে নেই। যেমন এই ঘটনাটা আমি শুনেছি আমাদের পাশের বাড়ির একটা চাচার কাছ থেকে। চাচার নামটা আপনারা আগেও শুনেছেন, তার নাম রাব্বানি। আমরা তাকে রাব্বানি চাচা বলেই ডাকি। তো চলেন ঘটনায় ফিরি। বলছেন রাব্বানি চাচা। এই ঘটনাটা বেশ অনেক বছর আগের। আমি যখন তোদের মতো ছিলাম তখন আমি এদিকে ওদিকে ছুটে বেড়াতাম কাজের সন্ধানে। কেননা তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। এই ধর একবেলা খাওয়া হতো আর একবেলা না খেয়েই কাটাতে হতো। আমার বাবা মারা গিয়েছিল। আমি অনেক ছোট অবস্থায় আমার বাবাকে হারাই, তাই আমাকেই অল্প বয়স থেকেই পরিবারের হাল ধরতে হয়েছিল। তো যাই হোক, এবার মূল ঘটনায় আসি। একবার আমি কাজের সন্ধানে গিয়েছিলাম একটা গ্রামে। ঘটনার ভেতরে আমি আবারও একটু কথা বলছি। রাব্বানি চাচা আমার সাথে গ্রামের নামটা বলেছিল, কিন্তু আমি চাই না আমার ঘটনায় কোনো গ্রামের নাম নিতে। আবারও মূল ঘটনায় ফিরি। রাব্বানি চাচা আবারও বলতে শুরু করলো, সেই গ্রামে গিয়ে দেখি একটা পাগল বসে আছে বটগাছের নিচে। পাগল বলছি এই কারণেই, কারণ তার মাথার চুলগুলো খুবই অগোছালো এবং এলোমেলো ছিল। তার গায়ের জামা কাপড়ও ছেঁড়া। আমি আরো ভালো করে দেখি সেই পাগলটা যেন কার সাথে কথা বলছে, কিন্তু আমি সেখানে কাউকেই দেখছিলাম না। তারপরে আমি কিছু সময় ঘোরাঘুরি করার পরে সেই গ্রামের একটা বাড়িতে কাজ পেয়ে যাই। তারপরের দিনগুলো এভাবেই যাচ্ছিল। আমার কাজ ছিল মাঠে গিয়ে কাজ করা। আমার মাঠে যেতে এবং আসতে ওই বট গাছের নিচ দিয়ে যেতে হতো। আমি যখনই ওই রাস্তা দিয়ে যেতাম তখনই দেখতে পেতাম ওই পাগলটা বসে আছে আর উপরের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। একদিন দুপুরে আমি মাঠ থেকে বাসায় আসছিলাম। হঠাৎ করে আমি শুনতে পাই কিছু মানুষ চিল্লাপাল্লা করছে। আমি তাড়াতাড়ি করে সেদিকে যেতে লাগলাম কি হয়েছে সেটা দেখার জন্য। একটা সময় আমি সেখানে গিয়ে দেখি বটগাছের নিচে বসে থাকে যে পাগলটা, সে একটা ছেলের মাথায় হাত দিয়ে মুখ নাড়িয়ে কি যেন আস্তে আস্তে পড়ছে। ছেলেটাকে দেখে আমি যতটা বুঝতে পারছিলাম তার বয়স হবে এই 14 কি 15 বছর। পাগলটা ছেলেটার মাথায় কিছু সময় হাত রাখতেই ছেলেটা কাঁপতে শুরু করে। তারপরে পাগলটা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কিরে শয়তান, তোর কি মরার শখ হয়েছে? তুই জানিস না আমি এই গ্রামে আছি এখন? তারপরেও তুই এখানে এই ছেলের উপরে আছর করছিস। আজ তোর মৃত্যু নিশ্চিত। তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। পাগলের এই কথা শুনে সেই ছেলেটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, আচ্ছা তাই নাকি? তুই আমাকে মারবি? কথাটা শুনে কেমন জানি হাসি পাচ্ছে। এই কুত্তার বাচ্চা, তুই যদি বাঁচতে চাস তাহলে এখনই এখান থেকে চলে যা, না হলে কিন্তু এটা বলেই ছেলেটা চুপ করে যায়। তারপরে পাগলটা বলে, যদি না যাই তাহলে তুই কি করবি বল? পাগল এই কথাটা অনেক রেগে মেগেই বলেছিল। তারপরে পাগল আবারও ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আরে শয়তান, তুই এখনো চিনতে পারিসনি আমি কে? দেখ তাহলে আমি কে। সাথে সাথে পাগল আবারও চোখ বন্ধ করে কিছু একটা পড়তে লাগলো, আর অপর পাশে
আমাদের চারপাশে মিষ্টি আতরের ঘ্রাণ আসতে শুরু করলো। ঠিক তখনই আমি দেখি পাগলটার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠেছে। সাথে সাথে আরও দেখি একটা ছেলে এসে হাজির হয়েছে। ভালো করে খেয়াল করে দেখি মিষ্টি ঘ্রাণটা তার শরীর থেকেই আসছে। ছেলেটার গায়ে একটা জুব্বা পরা, মাথায় লম্বা লম্বা চুল, সেই চুলের ওপরে একটা সাদা পাগড়ি। আর তার মুখের দিকে তাকিয়ে আমরা ওখানে থাকা সবাই মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়েছিলাম, কেননা তার চেহারা দিয়ে রীতিমতো টর্চ লাইটের মতো আলো বের হচ্ছিল। ছেলেটা যেই না জিন ভর করা ছেলেটার সামনে গিয়েছে, ঠিক তখনই জিনে ভর করা ছেলেটা ভয়ে ভয়ে বলে, হুজুর, আপনি এখানে? তখন সাদা জুব্বা পরিহিত সেই ছেলেটা বলে, হ্যাঁ আমি। তুই চিনতে পারছিস তাহলে? আমি এখানে আসতে চাইনি, কিন্তু তুই আমাকে আসতে বাধ্য করলি। তুই যদি আমার বাবার কথা শুনে এখান থেকে চলে যেতিস, তাহলে আজ তুই প্রাণে বেঁচে যেতিস। সাথে সাথে জুব্বা পরিহিত ছেলেটা আমাদের চোখের সামনেই ছেলেটার মাথায় হাত দিয়ে একটা কালো ধোঁয়া বের করে নিয়ে অতি দ্রুত কোথায় যেন চলে যায়। এসব আমাদের চোখের সামনেই যখন তখন হয়ে গিয়েছিল। আমরা কেউ কিছুই বুঝতে পারলাম না। সবকিছু যেন আমাদের চিন্তা ভাবনা করার আগেই ঘটে গিয়েছিল। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। তারপরে পাগলটা কিছু না বলেই সেখান থেকে চলে যায় সেই বটগাছটার দিকে। আর এদিকে যে ছেলেটার শরীরে জিন ভর করেছিল সে ওখানেই পড়ে থাকে। পাগলটা চলে যাওয়ার সাথে সাথে ছেলেটার মা বাবা গিয়ে ছেলেটাকে ধরে ঘরে নিয়ে যায়। পাগলটাকে দেখে আমার কেমন যেন মনের ভিতর কৌতূহল জাগে তার ব্যাপার জানার জন্য, কেননা আমার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই যেমন পাগলটার আসল পরিচয় কি, আর ওই জুব্বা পরিহিত ছেলেটাই বা কে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি ওই গ্রামে কিছু মানুষের কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার ব্যাপারে কেউ কিছুই বলতে পারেনি। সবাই শুধু একটা কথাই বলেছে, ওই পাগলটা নাকি কিছুদিন হলো এই গ্রামে এসেছে। সে কে কেউ তা জানে না। একটা সময় আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি ওই পাগলের ওখানে গিয়ে তার কাছ থেকে জিজ্ঞেস করব তার আসল পরিচয় কি, আর ওই ছেলেটাই বা কে ছিল। এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে যাই, মানে যেই বাসায় আমি কাজ করতাম সেই বাসায় চলে যাই। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও মাঠে চলে যাই কাজ করতে। সন্ধ্যার কিছুটা আগে আমি কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তারপর আবার মনে পড়ে সেই পাগলের কথা। আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম সেই বটগাছের নিচে। আমি ওখানে গিয়ে দেখি পাগলটা শুয়ে আছে আর উপরের দিকে তাকিয়ে বলছে, শোনোই না, তুমি কবে আসবে আমার কাছে? তুমি জানো আমি তোমার জন্য আজও অপেক্ষা করছি। তুমি দূর থেকে আমার সাথে কথা বলো, কিন্তু আমার কাছে কেন আসো না? ঠিক তখনই আবার আমি দেখি পাগলটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পাই তার চোখের কোণে অশ্রু। আমি বুঝতে পারলাম সে হয়তো মনের কষ্টে কান্না করছে। আমি তখনই ঘুরে চলে আসতে গেলে পাগলটা আমাকে তার সামনে ডেকে বলে, বাবা, তুমি এখানে কি করতে আসছো? আমার এখানে তো কেউ আসে না। পাগলটা চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলল। আমি তখনই বলি, আসলে চাচা, আমি আপনার সম্পর্কে কিছু কথা জানতে চাই, কিন্তু আমার মনে হলো আমি হয়তো ভুল সময়ে আসছি, তাই চলে যাচ্ছিলাম। পরে এক সময় আসবনি। আমার কথা শুনে পাগলটা একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলে, আরে না, তুমি একেবারে ঠিক সময়ে এসেছো। এসো আমার সামনে এসে বসো, তারপরে কথা বলি। পাগলটার কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আর মনে মনে ভাবলাম, পাগলের কাছে যাওয়া কি ঠিক হবে? তারপরে আবারও ভাবলাম, ধুর, কি আজে বাজে চিন্তা ভাবনা আমি করছি। যাই হোক, কিছু হবে না।
আমাকে জানতেই হবে এই পাগলটার ব্যাপারে। তারপরে আমি পাগলটার সামনে গিয়ে বসি। সেও আমার থেকে কিছুটা সামনে এসে বসে। তারপরে পাগলটা আমাকে বলে, বাবা, তুমি কি জানতে চাও আমার সম্পর্কে বলো। তখন আমি বলি, চাচা, আপনি একটু আগে যে বলছিলেন সুনয় না, সে কে? আর আজ দুপুরে আমরা দেখেছি যে জুব্বা পরিহিত একটা ছেলে, সেই বা কে? আর আপনার নামটা কি? এবার পাগলটা বলে, আমার নাম রাজ্জাক, আব্দুল রাজ্জাক। কিন্তু যারা আমাকে চেনে জানে তারা আমাকে রাজ্জাক কবিরাজ বলে ডাকে। আর আজ দুপুরে তুমি যেই ছেলেটাকে দেখেছিলে ওটা আমার ছেলে, রুস্তম। সে মূলত জিন এবং মানুষ দুটোই। আর কি যেন জিজ্ঞেস করেছিলে শুনোয় না? হ্যাঁ, সে আমার স্ত্রী। পাগলটার কথা শুনে আমি তখন হতভম্ব হয়ে বলি, ও আচ্ছা, তা চাচি এখন কোথায়? আর আপনি কি চাচিকে ছেড়ে চলে আসছেন নাকি? তখন পাগলটা কান্না জড়িত কণ্ঠে বলে, সুনয় না আমাকে ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে, সেই না ফেরার দেশে। এবার আমি বলি, চাচা একটু বুঝিয়ে বলেন না প্রথম থেকে। এবার পাগলটা আমাকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুনতে থাকো, কিন্তু কোনো কথা বলো না। তারপর আব্দুল রাজ্জাক কবিরাজ অর্থাৎ রাজ্জাক চাচা বলতে শুরু করলো। আমি এখান থেকে পুরো ঘটনাটা রাজ্জাক কবিরাজের ভাষায় তুলে ধরছি। সে ঠিক যেমনভাবে বলেছিল আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করছি। বলছে আব্দুল রাজ্জাক কবিরাজ, সুনয়নার সাথে আমার প্রথম দেখা হয়েছিল স্বপ্নে। এখন তোমার মনে প্রশ্ন থাকতেই পারে, স্বপ্নে আবার কেমন করে একটা মেয়ে আসতে পারে? আসলে সুনয়না মানুষ ছিল না, সে ছিল একটা পরী। আর যে সেই পরী না, পরীদের রাজকন্যা। সুনয়না আমার স্বপ্নে এসে মুস্কি মুস্কি হাসি দিত, কিন্তু কোনো কথা বলতো না। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতো। আহ, সত্যি বলতে আমি নিজেও তার দিক থেকে চোখ সরাতে পারতাম না, এতটাই সুন্দর ছিল। আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না কতটা সুন্দর ছিল। ওই যে আকাশের চাঁদ দেখছো না, ওই চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল সুনয়না। তারপরে এমন করে প্রতি রাতে আমি সুনয়নাকে আমার স্বপ্নে দেখতে পেতাম। একদিন আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার চোখ যায় রাস্তার পাশে একটা গাছের দিকে। আমি ওই দিকে তাকিয়ে রীতিমতো হতভম্ব হয়ে যাই, কেননা আমি দেখি সেই গাছের নিচেই দাঁড়িয়ে আছে আমার স্বপ্নে দেখা সেই মেয়েটি। সত্যি বলতে আমি তখনও তার নাম জানতাম না। আমি তাকে দেখে ওখানেই দাঁড়িয়ে যাই। তারপরে মনে মনে ভাবতে থাকি, আমি কি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করব তার বাসা কোথায় বা তার নাম কি? তারপরে আবার ভাবি, ধুর, কি না কি মনে করবে। তখন আমি আবারও হাঁটেই যাব, ঠিক তখনই মেয়েটা মিষ্টি কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলে, এই যে শুনছেন, একটু দাঁড়াবেন, আপনার সাথে একটু কথা ছিল। তখন আমি আমার আশেপাশে তাকিয়ে দেখতে থাকি আর কেউ আছে কিনা, কারণ আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো অন্য কাউকে ডাকছে। তখন আমি দেখি না, আমার আশেপাশে আর কেউ নেই। তারপরে আমি মেয়েটাকে বলি, আপনি কি আমাকে ডাকছেন? তখন মেয়েটা বলে, জি, আমি আপনাকেই ডাকছি, দেখছেন না আপনার আশপাশে আর কেউ নেই। আমি আর কিছু না বলে সোজা যে মেয়েটার সামনে গিয়ে বলি, জি বলেন। এবার মেয়েটা বলে, আপনি কি আমার বন্ধু হবেন? আমি মেয়েটার এইরকম সরাসরি প্রশ্ন শুনে বেশ অবাক হয়ে যাই, কারণ এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি। আর সে কিনা আমাকে বলছে আমি তার বন্ধু হব কিনা। তারপরে আমি বলি, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আমি আপনার সাথে বন্ধুত্ব করব। তখন মেয়েটা বলে, হ্যাঁ বলেন, কি জানতে চান, কিন্তু দয়া করে আমার সম্পর্কে বেশি কিছু জানতে চাইবেন না। তারপরে আমি বলি, আচ্ছা, আপনার নাম কি আর বাসা কোথায়?
আপনি কোথায় থাকেন একটু বলবেন? তখন মেয়েটা বলে, আমার নাম সুনয়না। আমি এর থেকে বেশি কিছু এখন আর কিছুই বলতে পারবো না। সময় হলে আপনি আস্তে আস্তে সবকিছুই জানতে পারবেন। তখন আমি তার কথা আর কিছুই মনে করি না। কারণ আমি ভাবি, ধুর, মেয়েটা কোথায় থাকে সেসব জেনে আমার কি? আমি যে তার মতো একটা সুন্দর মেয়ের সাথে বন্ধুত্ব করতে পেরেছি এটাই তো অনেক। তারপরে আমি আবারও সুনয়নাকে বলি, আচ্ছা যাই হোক, আমি আপনাকে কোথায় পাবো? আপনি কি প্রতিদিন আমার সাথে দেখা করতে পারবেন? আমার কথার প্রতি উত্তরে সুনয়না বলে, আপনি এই রাস্তার পাশে ওই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন? ওখান দিয়ে গিয়ে ৩ বার চোখ বন্ধ করে আমার নাম ধরে ডাকবেন। তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসব। এই কথা বলে মেয়েটা আমার সামনে থেকে হাঁটতে হাঁটতে ওই মাঠের ভেতরে চলে যায়। আমি সেদিনের মতো বাজার থেকে ফিরে এসে বিভিন্ন কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। রাত হলে খাওয়া দাওয়া করে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ আমি দেখি সুনয়না আমার সামনে এসে প্রতিদিনের মতো মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি যে তাকে কিছু বলবো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ঠিক তখনই সুনয়না আমাকে বলে, আপনি কোনো কথা বলবেন না, চুপ করে থাকেন। আমি আপনাকে দেখেই চলে যাব। ঠিক তাই হলো। কিছু সময়ের ভেতরে আমার সামনে থেকে সে চলেও গেল। তারপরেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি আমার সারা ঘরের ভেতর একটা মিষ্টি সুঘ্রাণ ছড়িয়ে আছে। আমি সেসব পাত্তা না দিয়ে আবারও ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে যাই। আর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, সে কেন কথা বলতে চায়নি, আর আসল পরিচয়টাই বা কি? আচ্ছা, আমি কাল তার সাথে দেখা করে সবকিছু জিজ্ঞেস করব। আরও একটা কথা বলবো। থাক, সেসব কথা কাল তার সামনে গিয়ে দেখা করেই একেবারে তাকে বলবো। এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার কাজ করতে হবে তো। তারপরে আমি ঘুমিয়ে যাই। পরের দিন দুপুরে আমি রাস্তার পাশে সেই মাঠের ভেতরে গিয়ে চোখ বন্ধ করে ৩ বার বলি, সুনয়না, আমি আপনার সাথে দেখা করতে আসছি। সুনয়না, আপনি আমার সামনে আসেন। আপনি কোথায়, দেখা দেন। ঠিক তখনই আমার নাকে আসে সেই মিষ্টি ঘ্রাণ। আমি তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখি সুনয়না দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিচ্ছে। আমি তাকে দেখে যেন পুরো দুনিয়া ভুলে গিয়েছিলাম। আমি তার রূপ দেখে পুরো মাতালের মতো হয়ে গিয়েছিলাম। কিছু সময় পর সুনয়না আমাকে বলে, কি হলো, আপনি এই সময় আমাকে ডাকলেন যে? তার কথায় কোনো উত্তর দিতে পারিনি আমি। আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তার দিকে। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এবার সে আমার সামনে এসে আমাকে বলে, কি হলো, কিছু বলছেন না যে? তখন আমি আমার নিজের অজান্তেই তাকে বলে ফেলি, সুনয়না, আমি তোমাকে ভালোবাসি। সত্যি বলছি, এই কথাটা আমি নিজের অজান্তেই বলেছিলাম। আমি তার রূপ দেখে নিজেকে আর আটকে রাখতে পারিনি। তারপরে সুনয়না আমাকে বলে, আপনি কি কথাটা মন থেকে বলছেন? তখন আমি বলি, হ্যাঁ, তুমি প্রতিদিন আমার স্বপ্নে আসো কিন্তু কোনো কথা বলো না। আমি যেদিন তোমাকে আমার স্বপ্নে দেখেছি সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তারপরে আমি সুনয়নার মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখটা মলিন হয়ে আছে। সেটা দেখে আমি বলি, কি হলো তোমার? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছ? কিন্তু না, সে আমার কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল আমার সামনে থেকে। তারপরে আমিও সেখান থেকে মন খারাপ করে চলে আসি বাড়িতে। তারপরে ২ দিন না সে আমার স্বপ্নে এসেছে, না আমার ঘরের ভেতরে সেই মিষ্টি ঘ্রাণটা আমি পেয়েছি। আমি সেই মিষ্টি ঘ্রাণটা আমার ঘরের ভেতরে সেই ২ দিন আর পাইনি। ৩ দিনের দিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি দেখি সুনয়না আমার স্বপ্নে এসেছে। সে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন জানি না তার মুখে আগের সেই হাসিটা আজ আর নেই। কিছু সময় পরে সুনয়না আমাকে বলে, তুমি কাল দুপুরে আমার সাথে একটু দেখা করবে।
তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আমি স্বপ্নের ভেতরেই সুনয়নাকে বলি, আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। এটা বলার সাথে সাথে সুনয়না কোথায় যেন হারিয়ে যায়, আর সাথে সেই মিষ্টি গ্রানটাও। পরের দিন দুপুরে আমি চলে গেলাম সেই ফাঁকা মাঠের ভেতরে। আমার সেই দিন আর ডাকা লাগেনি। তাকে আমি ওখানে গিয়ে দেখি আগে থেকেই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে কিছুটা সামনে এগিয়ে এসে আমাকে বলে, কেমন আছো তুমি? তখন আমি নরম কণ্ঠে উত্তর দেই, জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর এই 2 দিন কোথায় ছিলে তুমি? তখন সুনয়না বলে, আমিও ভালো আছি। আচ্ছা, আমি কোথায় ছিলাম সেসব কথা বাদ দাও। আমি তোমাকে কিছু কথা বলবো আমার সম্পর্কে। এই কথা কাউকেই বলতে পারবে না। আর একটি কথা, তুমি কিন্তু আমার কথাগুলো শুনে ভয় পেতে পারবে না। আমি তার কথায় সম্মতি দিলে সে বলতে শুরু করে, দেখো, আমি আসলে কোনো মানুষ না, আমি পড়ি। আমি তোমাকে দেখেছিলাম এখন থেকে 1 মাস আগে। তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছিল, তাই আমি তোমার স্বপ্নে গিয়ে তোমাকে দেখে আসতাম। আমি তোমাকে সেই প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি সব সময় চাইতাম তুমি আমাকে আগে বলবে। সুনয়নার কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। তারপরেও আমি বলি, তুমি পরি হও আর যেই বা হও, আমি তোমাকে ভালোবাসি আর সব সময় ভালোবেসে যাব। আমার কথা শুনে সুনয়না বলে, তাহলে আমাকে বিয়ে করতে হবে, আর আজই বিয়ে করতে হবে। এই কথা শুনে আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি কথা দাও তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। তুমি আমার অনুমতি ছাড়া তোমার বাবা মায়ের সাথে দেখা করতেও যেতে পারবে না। তখন সুনয়না হাসি মুখে বলে, আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। তারপরে আমি কিছু না বুঝে কাউকে না জানিয়েই সেই দিনই তাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করে আমি পড়ে যাই আর এক বিপদে। নতুন বউকে নিয়ে তো বাড়ি যেতে হবে, কিন্তু আমি তো বাড়িতে না জানিয়ে বিয়ে করেছি। বাবা মা কি আমাকে জায়গা দেবে বাড়িতে? আর এখন যদি আমি বউকে বাড়িতে নিয়ে যাই তাহলে তো আমাকে লাথি দিয়ে বের করে দেবে। তারপরে আমি একবার সুনয়নার মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবি, আচ্ছা এমনও তো হতে পারে সুনয়নাকে দেখে আমার মা বাবা পছন্দ করবে, তখন সে আমাকে আর কিছুই বলবে না। একটাবার চেষ্টা করে দেখি। তারপরে আমি সোজা সুনয়নার হাত ধরে তাকে নিয়ে আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আমি আমার মা বাবাকে ডাকতে থাকি। সাথে সাথে মা বাবা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে সুনয়নাকে দেখে বলে, বাবা রাজ্জাক, এই মেয়েটাকে, আর এই মেয়েটা এত রাতে তোর সাথে এখানে কি করছে? তখন আমি আমার মাকে বলি, আরে মা, আমি এই মেয়েটাকে বিয়ে করেছি, ওর নাম সুনয়না, ও অনেক ভালো মেয়ে। আমার কথা শুনে আমার মা সুনয়নার সামনে গিয়ে বলে, দেখি মা তোমার মুখটা, আমার ছেলে কেমন মেয়ে বিয়ে করেছে দেখি। তারপরে সুনয়না তার মুখটা তুলে মায়ের দিকে তাকালে আমার মা বাবা দুজনেই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি তখন আমার মা বাবাকে বলি, বাবা মা কি হলো, কেমন দেখলে? তোমাদের বৌমাকে দেখে পছন্দ হয়েছে তো? তখন আমার মা বলে, বাবা তুই এই মেয়েকে কই পাইলি? তুই বিশ্বাস কর, আমি আমার জীবনে এত সুন্দর মেয়ে আগে কখনোই দেখিনি, একেবারে পরীর মতো দেখতে। মায়ের মুখে এমন কথা শুনে আমি মনে মনে বলি, আরে মা তুমি ঠিকই বলেছ, এটা তো পরী। মানুষ তো পরীর মতো মেয়েকেই বিয়ে করতে চায়, আর আমি সত্যিই পরীকে বিয়ে করে ফেলেছি। তারপরে আমি আবারও মাকে বলি, মা সুনয়নার সাথে আমার কিছুদিন আগেই দেখা হয়েছিল, আর আজ হঠাৎ করে বিয়ে করে ফেলেছি। সুনয়না তার মামার বাসায় থাকতো। সে ছোট থাকতেই তার মা বাবা মারা গিয়েছে, আর তার মামার বাসা এখান থেকে অনেক দূরে। তারপরে মা সুনয়নাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। তারপরের দিনগুলো ভালোই যাচ্ছিল আমাদের।
হঠাৎ একদিন রাতে সুনয়না আমাকে বলে, আমি অনেক দিন আমার বাবাকে দেখি না, তাদের দেখতে মন চাচ্ছে। তুমি যদি বলো তাহলে আমি কিছু সময়ের জন্য আমার রাজ্যে যেতে চাই। তারপর আমি বলি, সে তো ভালো কথা, কিন্তু তুমি কি সকাল হওয়ার আগেই ফিরে আসতে পারবে? তখন সুনয়না বলে, হ্যাঁ পারবো। তখন আমি বলি, আচ্ছা তাহলে তুমি যেতে পারো। তারপরে সুনয়না ঘর থেকে বের হয়ে চলে যায় তার রাজ্যে। কিছু সময় পরে আমি ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি সুনয়না আমার পাশেই শুয়ে আছে। এটা দেখে আমি অবাক হইনি, কারণ আমি জানি সে চোখের পলকেই যেখানে সেখানে যেতে পারে। সেদিন সকাল থেকে আমি দেখি আমার বাবা মা কেমন জানি সুনয়নার সাথে কথা বলছে না, তাকে এড়িয়ে এড়িয়ে চলছে। তারপরের দিনগুলো এমন করেই কাটতে থাকে। যতই দিন যাচ্ছে মা বাবা সুনয়নার থেকে ততই দূরে সরে যাচ্ছে। আমি বিষয়টা তেমন পাত্তা দিলাম না। একদিন আমি কাজ থেকে ফিরে বাসায় এসে দেখি সুনয়না ঘরের ভেতরে শুয়ে আছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করি তার কি হয়েছে। তখন সে আমাকে বলে, তুমি জানো না কি হয়েছে? তখন আমি বলি, কই, না তো, আমি তো এই মাত্র বাড়িতে আসলাম। এবার সুনয়না আমাকে বলে, আমি মা হতে চলেছি আর তুমি বাবা। এই কথা শুনে আমি খুশিতে সুনয়নাকে জড়িয়ে ধরি। তারপর আমি সুনয়নাকে বলি, আচ্ছা এই কথাটা কি বাবা মা জানে? তখন সুনয়না বলে, হ্যাঁ জানে। তারা তো এটা শোনার সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন গিয়েছে। এই কথা বলতে না বলতেই বাবা মা দুইজনে সুনয়নার পাশে এসে সুনয়নাকে বলে, মা তুমি কেমন আছো এখন? তখন সুনয়না বলে, ভালো আছি মা। মা আপনারা কোথায় গিয়েছিলেন? এবার আমার মা বলে, আরে আর বইলো না, একটা কাজ ছিল তাই গিয়েছিলাম। তারপরে মা এক গ্লাস পানি হাতে নিয়ে সুনয়নার দিকে এগিয়ে দিয়ে বলে, মা এই পানিগুলো খেয়ে নাও। তখন সুনয়না পানিগুলো চোখ বন্ধ করে খেয়ে ফেলে। সেদিনের মতো আর কোনো সমস্যা হলো না। কিন্তু তারপরের দিন আমি কাজ থেকে ফিরে দেখি সুনয়না বাড়িতে নেই। এটা দেখে আমি আমার মা বাবা আরও প্রতিবেশী সবাইকেই জিজ্ঞেস করি কেউ সুনয়নাকে দেখেছে কিনা, কিন্তু না, কেউ দেখেনি। তারপরে আমি তাকে অনেক জায়গায় খুঁজি, কিন্তু না, আমি তাকে কোথাও পাইনি। তারপরের দিন থেকে আমি ঘুমালে আমার স্বপ্নে একটা ছোট্ট বাচ্চা আসতো। বাচ্চাটা আমার স্বপ্নে এসে কান্না করত আর আমার মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর কিছু একটা বলার চেষ্টা করত, কিন্তু আমি তার কথা কিছুই বুঝতে পারতাম না। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকি সুনয়নাকে খোঁজার জন্য। আমার সব সময় মনে হতো সুনয়না আমাকে দেখছে, সে আমাকে ছেড়ে যায়নি, সে এখনো আমার সাথে আছে। কিন্তু আমি সেই দিনের পর থেকে তাকে আর কোথাও দেখতে পাইনি। তারপরে আমি রাস্তায় রাস্তায় থাকা শুরু করি। এই গ্রামে ও গ্রামে কিছুদিন করে থাকি, তারপরে আবারও অন্য কোথাও চলে যাই। আমি এরপর আর কখনোই আমার বাড়িতে ফিরে যাইনি। একদিন আমি এমনই একটা গ্রামে গিয়ে দেখি সেই গ্রামটা অনেক সুন্দর আর সেই গ্রামের মানুষগুলো অনেক ভালো। আমাকে দেখে তারা একটা ঘরে থাকতে বলে, কিন্তু আমি না করে দেই। তারপরে আমি একটা বটগাছের নিচে ঘুমিয়ে যাই, কেননা আমি হেঁটে হেঁটে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন রাত কয়টা বাজে সেটা ঠিক আমি জানি না। হঠাৎ আমি খেয়াল করি আমার পাশে বসে কেউ কান্না করছে। আমি আরো বেশি অবাক হয়ে যাই যখন আমার নাকে আসে সুনয়নার গায়ের সেই মিষ্টি ঘ্রাণটা। আমি ভাবি হয়তো সুনয়না এসেছে। আমি সাথে সাথে চোখটা খুলে দেখি একটা 7 থেকে 8 বছরের বাচ্চা ছেলে আমার পাশে বসে কান্না করছে। আমি ছেলেটাকে দেখে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি, এত সুন্দর ছেলে এই সময় এখানে কি করছে? আর সুনয়নার শরীরের সেই মিষ্টি ঘ্রাণটা এই ছেলের শরীরে কেমন করে? তারপরে আমি ছেলেটাকে উদ্দেশ্য করে বলি, বাবা তুমি এত রাতে এখানে কি করো? তোমার মা বাবা তো টেনশন করবে। কে তুমি? তোমার বাসা কোথায়?
তখন ছেলেটা কোনো কথা না বলে আমার মাথায় হাত রাখে। সাথে সাথে আমার সারা শরীরে একটা বিদ্যুতের মতো শক লাগে। তারপরে আমি যেই দৃশ্যগুলো দেখি আমার চোখের সামনে, সেগুলো দেখার কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ভাবতেও পারিনি আমায় কখনো এইসব দেখতে হবে। আমি দেখি সুনয়না আমার কাছ থেকে বিদায় নিয়ে যেদিন তার বাবা-মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেই না বাহিরে গিয়ে তার পরীর রূপে এসেছিল, ঠিক তখনই আমার বাবা এবং মা তাকে দেখে ফেলেছিল। সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। বেশি ভয় পাচ্ছিল আমাকে নিয়ে, কারণ সুনয়না তো সবসময় আমার সাথেই থাকতো। যদি আমার কিছু করে ফেলে। আর আমার বাবা-মা এটাও জানতো না যে আমি সুনয়নার সম্পর্কে সবকিছুই জানি। তারা ভেবেছিল আমি হয়তো কিছুই জানি না। তারপরে আমি দেখি আমার বাবা আমার মাকে বলছে, "এটা আমরা কি দেখলাম? এটা তো কোনো মানুষ না। এ তো শয়তান পিশাচিনী। ও আমাদের কাউকে বাঁচতে দেবে না।" তখন আমার মা বলে, "এখন আমরা কি করব? ওই ডাইনি যখন তখন আমার ছেলেকে মেরে ফেলতে পারে।" এবার আমার বাবা বলে, "না, আমি সেটা হতে দেব না। আমি কাল সকালে একটা তান্ত্রিকের কাছে যাব। দেখা যাক কি হয়।" ঠিক তাই করলো। বাবা সকালে ঘুম থেকে উঠে তান্ত্রিকের কাছে গিয়ে তাকে সবকিছু বলল। সে যা যা কিছু দেখেছে সবকিছুই। তারপর তান্ত্রিক বাবার হাতে একটা তাবিজ দিয়ে বলে, "এই যে তাবিজটা দিয়েছি, এই তাবিজটা ওই পিশাচের হাতে বেঁধে দিবি। বাকিটা এই তাবিজই দেখে নেবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে আসবি।" আর সেই সাথে বলে, "আর এখন থেকে ওই শয়তানটা থেকে তোরা একটু দূরে দূরে থাকবি।" তারপরে সেদিনের মতো বাবা ওখান থেকে চলে আসে। বাড়ি ফিরে আসার পরে মা বাবা সুনয়নাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তারপরেও তাবিজটা বাঁধা লাগবে। তাই মা সাহস করে সুনয়নার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মা সুনয়নার কাছে কিছুতেই যেতে পারছে না। কিছু একটা তাকে দূরে সরিয়ে দিচ্ছে। তারপরে মা বাবা খুবই টেনশনে পড়ে যায়। কি করা যায় এই সব ভাবতে থাকে। হঠাৎ একদিন সুনয়নাকে দেখে আমার মা বুঝতে পারে সে মা হতে চলেছে। আমার মা তখন পাশের ঘরে গিয়ে বাবাকে বলে বিষয়টা। "এই যে শুনছো? ওই শয়তান ডাইনি তো এই দুনিয়াতে আরেকটা শয়তান জন্ম দিতে যাচ্ছে। ওর পেটে তো বাচ্চা। তুমি কিছু একটা করো। যদি ওর বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা আমাদের কাউকে ছাড়বে না। ডাইনির বাচ্চা হলে তো ডাইনিই হবে।" তখন আমার বাবা বলে, "এখনই সময়, চলো তান্ত্রিকের কাছে যাই, দেখি সে কি করে।" তারপরে তারা চলে যায় তান্ত্রিকের কাছে। সেখানে গিয়ে তান্ত্রিককে সবকিছুই খুলে বলে। আমার বাবা মায়ের কথা শুনে তান্ত্রিক বলে, "হ্যাঁ, এটা তো ভাবার বিষয়। এই বাচ্চা যদি এই পৃথিবীতে জন্ম নেয়, তাহলে ওই বাচ্চা যখন বড় হবে তখন সে অনেক বেশি শক্তিশালী জিন মানব হবে। কারণ তার শরীরে থাকবে জিনদের মতো শক্তি এবং মানুষের মতো বুদ্ধি। এখনই কিছু একটা করতে হবে।" তখন আমার মা বলে, "তান্ত্রিক বাবা, তাহলে আমরা এখন কি করব?" তখন তান্ত্রিক বলে, "এই যে একটা গাছের শিকড়, এটা কোনো জিনিসের মধ্যে মিশিয়ে ওই শয়তানটাকে খাওয়াবি। তাহলে ওই শয়তানটা মারা যাবে। আর যদি বেশি দেরি করিস তাহলে ওই বাচ্চা এই পৃথিবীতে চলে আসবে। তখন কিন্তু আমি আর ওই বাচ্চাকে মারতে পারবো না। কারণ তাকে মারার মতো শক্তি এই দুনিয়ার কোনো তান্ত্রিকের থাকবে না। সে যেমন শক্তিধর হবে ঠিক তেমনই বুদ্ধিমান। একবার সে এই দুনিয়াতে আসলে সমস্ত জিনদের উপর রাজত্ব করবে। তাকে কেউ থামাতে পারবে না।" আমার বাবা মা এই কথা শুনে তাড়াতাড়ি করে শিকড়টা নিয়ে বাড়িতে চলে আসে। তারপর ঘরের ভেতরে এসে দেখে আমি সুনয়নার পাশে বসে আছি। সেটা দেখে বাবা মা কিছুটা ভয় পেয়ে যায়। তারপরেও তারা সেখানে গিয়ে বসে। তারপরে মা এক গ্লাস পানি দিয়ে তাতে সেই তান্ত্রিকের দেওয়া শিকড়টা দেয়। সাথে সাথে
শিকড়টা পানির সাথে গুলে মিশে যায়। তারপরে সেই পানিটা সুনয়নাকে খেতে দেয়। তার ২ দিন পরে মানে আমি কাজে যাওয়ার পরে সুনয়না একাই বাড়িতে ছিল। হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়। সে যেন ব্যথায় ছটফট, ছটফট করছে। একটা সময় সে বুঝতে পারে এটা সাধারণ কোনো বিষয় না। তারপর সে ঘর থেকে বেরিয়ে চলে যায় তাদের রাজ্যে। সেখানে গিয়ে কিছুদিন পরে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। তারপরে সুনয়না সেই দিনই মারা যায়। আর মারা যাওয়ার আগে বলে যায়, "আমার ছেলের নাম রেখো রুস্তম।" তারপরে আমি ছোট্ট ছেলেটার দিকে তাকাই। আমি সেই ছেলেটার দিক থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না। এতটাই সুন্দর, এতটাই সুন্দর ছিল যেটা আমি কখনোই বলে বোঝাতে পারবো না। আমি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমার সামনে মনে হয় আকাশের চাঁদ যেন নেমে এসেছে। তারপরে সেই ছেলেটা তার নানা নানির কাছে থেকেই বড় হতে থাকে। এমন করে অনেকগুলো বছর চলে যায়। আর সেই ছেলেটা ঠিক দেখতে তার মায়ের মতোই সুন্দর ছিল, মানে সুনয়নার মতোই। সে যতই বড় হচ্ছে ঠিক ততই তার ভেতরে সব অদ্ভুত অদ্ভুত ক্ষমতা দেখা দিতে থাকে। যেমন তার রাগ হলে তার শরীর দিয়ে বেগুনি রঙের একটা আলোক রশ্মি ছড়ায়। তার বেগুনি রঙের আলোক রশ্মি যখন ছড়ায় তখন চারদিকে মিষ্টি সুঘ্রাণ, চারদিকটা ম করে ওঠে। তারপরে একদিন সে দেখলো তার রাজ্যে সবার মা আছে, বাবা আছে, কিন্তু তার নেই। এটা দেখে সে তার নানা নানিকে অনেক অনেক করে বলতে বাধ্য করলো। তারপর তার বাবা মা কোথায়? সবার বাবা মা আছে, তার বাবা মা নেই কেন? তখন তার নানা নানি তাকে সব কিছুই বলে। আরো বলে, তোর বাবা বেঁচে আছে, সে এখনো পৃথিবীতে আছে, সে একটা মানুষ। আর তোর মা ছিল পরী। তোর মাকে তোর দাদা দাদিরা মেরে ফেলেছে, কিন্তু তোর বাবা এখনো বেঁচে আছে। সে পাগলের মতো তোর মাকে এখনো খুঁজে বেড়ায়। তারপর সেই ছেলেটি অর্থাৎ রুস্তম জিন তার নানা নানির কাছ থেকে আমার ঠিকানা নিয়ে চলে আসে আমার এখানে। তখন রুস্তম জিন আমার মাথা থেকে তার হাতটা সরিয়ে নেয়। আমি তখন কাঁদতে থাকি আর রুস্তম জিনকে আমার বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। এমন দৃশ্য দেখে রুস্তম জিনও কান্না করে দেয়। তারপর রুস্তম জিন বলে, বাবা, তুমি এতদিন আমার সাথে ছিলে না কেন? তুমি জানো আমাদের ওখানে সবারই বাবা মা আছে, শুধু আমার নেই। আমি চোখের পানি মুছতে মুছতে বলি, বাবা রুস্তম, তোমার মা তো আমাকে কখনো বলেনি তাদের রাজ্যটা কোথায় আর সেখানে কেমন করে যেতে হয়। সে যদি আমাকে বলতো তাহলে আমি ঠিকই যেতাম। তারপরে রুস্তম জিন বলে, বাবা, আমি কখনোই ওই তান্ত্রিককে ক্ষমা করব না। আমি আমার মাকে মারার প্রতিশোধ নেব। ও আমাকে ছোটবেলা থেকে ইতিম করে রেখেছিল। আমি জন্ম নেওয়ার পর আমার মাকে দেখতে পাইনি। এটার জন্য তাই একমাত্র ওই তান্ত্রিক। আর এই সব কথা আমি আমার নানা নানির কাছ থেকেই জানতে পেরেছি। আর তাছাড়া তুমিও তো সব কিছু দেখেছো। তারপরে আমি দেখি রুস্তম জিন আমাকে বলে, বাবা, তুমি তোমার চোখটা বন্ধ করো। সাথে সাথে আমি চোখটা বন্ধ করি। তারপর আমি দেখি একটা জঙ্গলের ভেতরে চারিদিকে অনেক বড় বড় গাছ, তার পাশের ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আমার কানে। আর তারপরে কিছুটা সামনে গিয়ে দেখতে পাই একটা কুঁড়ে ঘর, তার ভেতরে একটা প্রদীপ জ্বলছে। সেই প্রদীপ থেকে নিভু নিভু আলো ছড়াচ্ছে। তখন রুস্তম জিন আমার পাশে দাঁড়িয়েছিল। সে তখন আমাকে বলে, বাবা, তুমি আগে ভেতরে যাও, তারপর আমি আসছি। রুস্তমের কথা শুনে আমি ভিতরে চলে যাই। তারপরে ঘরের ভেতরে গিয়ে দেখি
আমার থেকে কিছুটা সামনে বসে যজ্ঞ করছে একটা তান্ত্রিক। তান্ত্রিক দেখতে কালো কুৎসিত, মাথায় জট পাকানো চুল, চুলের ভেতর থেকে মনে হচ্ছে পোকা বেরিয়ে আসছে। অনেক বিশ্রী দেখতে, অনেক বিশ্রী। আর আমার তখন বমি চলে আসবে এমন একটা অবস্থা। তখন আমি দেখি আমাদের উপর থেকে, মানে আমাদের মাথার উপর থেকে ঘরের চালটা ঠাস করে উড়ে চলে গেল। তারপরে চারদিকে সেই মিষ্টি সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। সাথে সাথে আমি দেখি ঘরের ভেতরে একটা দানবের প্রবেশ ঘটেছে। দানবটার সারা শরীর দিয়ে বেগুনি রঙের আলোক রশ্মি ছড়াচ্ছে। তার চোখ দুইটা নীল বর্ণের, পেছনে দুইটা বিশাল বড় পাখা, আর মাথায় বড় বড় দুইটা শিং, গায়ে বড় বড় কালো কালো লোম। লোমগুলো দিয়েও যেন অতি বেগুনি রশ্মি ছড়াচ্ছে। এতটাই বেগুনি রশ্মি যে তার দিকে ঠিকমতো তাকিয়েও দেখতে পারছিলাম না। দানবটাকে দেখে তান্ত্রিক অনেক ভয় পেয়ে যায়। তখন তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগেই রুস্তম জিন বা সেই বিশাল দেহী দানবটা তান্ত্রিকের বুকে একটা লাথি মারে। সেই লাথিকে তান্ত্রিক প্রায় 50-60 হাত দূরে ঘরের এক পাশ ভেঙে বাইরে গিয়ে পড়ে। তারপর আমি সেখানে গিয়ে দেখি তান্ত্রিক মারা গিয়েছে। তান্ত্রিকের শ্বাস প্রশ্বাস চলছে না, অর্থাৎ সে মারা গিয়েছে। তারপরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারপর আমি সামনে তাকিয়ে দেখি রুস্তম জিনের সামনে হাজার হাজার শয়তান জিন বসে তার কাছে ক্ষমা চাইছে। তারা বাঁচার জন্য আকুতি মিনতি করছে, প্রাণ ভিক্ষা চাইছে। তখন রুস্তম তাদের উদ্দেশ্য করে বলে, আচ্ছা, ঠিক আছে, এবারের মতো তোদেরকে মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তারপরে সবাই একসাথে বলে, না না প্রভু, প্রভু, আমরা আর এই পৃথিবীতে কখনোই আসবো না মানুষের মাঝে, মানব সমাজের মধ্যে কখনোই আসবো না। তারপরে তারা সবাই ওখান থেকে চলে যায়। তারপরে রুস্তম আমাকে বলে, বাবা, আমি এখনকার মতো চলে যাচ্ছি, যদি দরকার পড়ে আমার নাম ধরে ডাক দিবেন, আমি চলে আসব। তারপরে রুস্তম জিন ওখান থেকে চলে যায়। তারপর থেকে সে কিছুদিন আমার সাথে এসে থাকে, আবার কিছুদিন তাদের রাজ্যে থাকে, তার নানা নানির সাথে থাকে। আর একটা কথা, রুস্তম জিন আমাকে অনেকবার তাদের রাজ্যে নিয়ে গিয়েছে। এত সময় আমি আব্দুল রাজ্জাক কবিরাজের মুখে ঘটনাগুলো শুনছিলাম। কথাগুলো শুনে আমি আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। তারপর আব্দুল রাজ্জাক কবিরাজ বলে, বাবা, আমার এই ঘটনা শুনে এটাকে কোনো গল্প মনে করো না, এটা অতি বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তারপর আমি বলি, না না, কি বলেন চাচা, আমি সব কিছুই বিশ্বাস করেছি। তারপর আব্দুল রাজ্জাক কবিরাজ বলে, বাবা, তাহলে তুমি এখন চলে যাও, আমি একটু ঘুমাবো। তারপর আমি বলি, চাচা, আমি কি আপনার কাছে মাঝে মাঝে এসে কিছু সত্য ঘটনা শুনতে পারি? তারপরে আব্দুল রাজ্জাক কবিরাজ আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, এসো, সমস্যা নেই। তারপরে আমি ওখান থেকে সেদিনের মতো চলে আসি। তো এই ছিল আজকের ঘটনা। তারপরে রাব্বানি চাচা আমাদের বলে, এই ঘটনা থেকে তোরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলি, সেটা হলো ভালোবাসা কখনোই মানুষের ভেতরে সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা দেখে না সে ধনী বা গরিব, ভালোবাসা দেখে না সে মানুষ না জিন পরি। সে কারো সাথে যখন তখন হয়ে যেতে পারে। ভালোবাসা ভালোবাসা অনেক ধরনের আছে, বন্ধুত্বের ভালোবাসা, প্রেমিকার জন্য ভালোবাসা, কিংবা মা বাবার জন্য ভালোবাসা, পাড়া প্রতিবেশীর জন্যও কিন্তু একটা ভালোবাসা থাকে। তাহলে আজকে তোরা থাক, আমার একটু কাজ আছে, পরে একদিন রুস্তম জিনের আরও একটা ঘটনা শোনাবনি। আমি আব্দুল রাজ্জাক কবিরাজের কাছ থেকে অনেক ঘটনাই শুনেছিলাম, এক এক করে তোদের সবই বলবো।
এই বলে রাব্বানি চাচা সেদিন তার ঘটনা শেষ করেছিল। তো দর্শক শ্রোতা, আপনাদের কাছে আজকের এই রুস্তম জিনের ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন, আর ভূত আড্ডার পাশে থাকবেন সব সময়। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন ঘটনা উপহার দেওয়ার চেষ্টা করব, আর ঘটনাগুলো শোনার জন্য আপনারা আমাদের ভূত আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রাসেল রাজ আজকের মতো চলে যাচ্ছি। কথা হবে অন্য কোনো একদিন ভয়ঙ্কর কোনো ঘটনায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবারও একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছি আপনাদের মাঝে। সত্যি বলতে ঘটনাটা এতটা ভয়ঙ্কর হবে যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং ভূত আড্ডার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই রাসেল রাজ ভাই, হোয়াট স্টোরি ম্যান! একেবারে ফাটিয়ে দিয়েছেন ভাই আজকের ঘটনাটা। এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ভাই, আপনার লেখা বেস্ট একটা স্টোরি ছিল আজকেরটা। আমরা তো সচরাচর আজম জিনের ঘটনা শুনে অভ্যস্ত। রাসেল রাজ ভাই মানেই আজম জিনের দুর্দান্ত সব ঘটনা। আজকে কিন্তু এই ঘটনাটা পুরোপুরি পাল্টে গেল। রাসেল রাজ মানেই আজম জিন, সেই সাথে রুস্তম জিনের অসাধারণ ভয়ঙ্কর দুর্দান্ত কিছু ঘটনা। সত্যিই ভাই এই রুস্তম জিনের ঘটনাটা আমি পার্সোনালি ভাই অনেক অনেক বেশি এনজয় করেছি। রাসেল ভাই, এখন থেকে কিন্তু আপনার এই রুস্তম জিনের ঘটনাও রেগুলার চাই, মানে আপনার ঘটনার পাশাপাশি এই রুস্তম জিনের ঘটনাও কিন্তু ভাই চাই, চাই মানে চাই। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রুস্তম জিনের ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও যদি রুস্তম জিনের ঘটনা আগামীতে শুনতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তো ওয়ান্স এগেইন রাসেল রাজ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই ছিল আজকের আয়োজন। ইনশাল্লাহ আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নেব। তার আগে কিছু কথা বলতে চাই। আমি হয়তো আবারও কিছুদিনের জন্য ব্যস্ত হয়ে যাব, আবারও চেষ্টা করব আপনাদের মাঝে একেবারে রেগুলার এপিসোডে ফিরে আসতে। আর এর মাঝে যদি আমার ব্যস্ততা কিছুটা কমে, অর্থাৎ আমি কিছুটা ফ্রি সময় পাই, তাহলে আপনাদেরকে অবশ্যই আমি ঘটনা পড়ে শোনানোর চেষ্টা করব। আর আমি যতদিন না আপনাদের মাঝে ফিরে আসতে পারছি ততদিন আপনারা আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের আরিফ ভাইকে দেবেন। তাহলে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আরিফ ভাইও কিন্তু অনেক ভালো কিছু করতে পারে, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আর যেহেতু আরিফ ভাই রেগুলার না এই কাজগুলো করাতে, সেই ক্ষেত্রে টুকিটাকি ভুল ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা পেলে আরিফ ভাইও কিন্তু অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবে, ইভেন আমার থেকেও বেটার কিছু। আমি কিন্তু ধীরে ধীরে আপনাদের ভালোবাসা পেয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি, তাহলে আরিফ ভাই কেন পারবে না? আশা করি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আরিফ ভাইকে আরও বেশি অনুপ্রাণিত করবেন, আরও ভালো কিছু করতে, আরও ভালোভাবে আপনাদের মাঝে ঘটনাগুলো পড়ে শোনাতে। তো আরিফ ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।